তিতাস এটা হলো উপরে বিবাড়িয়া আর নিচে হলো কুমিল্লা। বক উপরে ব নিচে ক, বক। তো বকে আছে তিতাস আর নিচে আছে। চাকরি প্রস্তুতির সম্পূর্ণ ফ্রি গাইডলাইন পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল এবং নিচে আসা অল বাটনটি অ্যালাউ করে দিন সবার আগে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে। প্রত্যাশী ভাই বোনরা স্বাগতটা জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। সাথে আছে আমি সাজ্জাদ হোসেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন আমরা করব, যেখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদ নদী যেগুলো আছে, একেবারে নদ নদী এলোমেলো একটা জিনিস, এটা অনেকেই বলেছিলেন যে নদ নদী নিয়ে আলোচনা করতে। চলেন শুরু করা যাক বাংলাদেশের নদ নদী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথম একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। দেখেন, নদ নদীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? তো প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হলো বাংলাদেশের মানচিত্রটা একবার ভালো করে আঁকাতে হবে, তারপরে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সহজ হবে। চলেন দ্বিতীয় প্রশ্নে চলে যাই। আপনারা শুধু প্রশ্নগুলোর উত্তর করে রাখেন, শেষে আমরা আবার প্রশ্নগুলো দেখব। দ্বিতীয় প্রশ্নটা দেখেন, বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী। একেবারে সিম্পল সিলি একটা কোশ্চেন নদী নিয়ে। পড়ার পরে প্রশ্ন সলভ করলে ভালো হয় নাকি আগে, এটা একটু সবাই কমেন্টে লিখেন। সবাই আপনারা যেটা বলবেন, আপনারা যেটার প্রায়োরিটি দিবেন, আমরা সেটাই করব। ওকে, বাংলাদেশের নদ নদী। চলেন আমরা তাহলে পড়ে শুরু করি, আগে পড়ে তারপরে প্রশ্ন সলভ করি। এটা আই হোপ যে বেটার একটা অপশন হবে। প্রথমেই বাংলাদেশের মানচিত্র আঁকার চেষ্টা করেন প্রত্যেকেই নিজ নিজ খাতায়। ভালো মন্দ যাই হোক, ইটস নট এ প্রবলেম, কিন্তু আঁকেন সবাই, তাহলে বুঝতে সুবিধা হবে যে আপনি আসলে কতটা শিখছেন নদ নদী সম্পর্কে। এটা হলো বাংলাদেশের একটা মাথা, এটা হলো বাংলাদেশের দ্বিতীয় আর একটা মাথা। ওকে, এইটা হলো বাংলাদেশের তৃতীয় আর একটা মাথা, এই একটা মাথা। আর এইখান থেকে বাংলাদেশের বাকি অংশটার সূত্রপাত। হ্যাঁ, ওকে ওকে, এই যে ডান, একটা অংশ আমরা এঁকে ফেললাম। এরপরে আসেন দ্বিতীয় অংশ। আমরা পড়ছি কিন্তু বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের নদ নদী। এবং নদ নদী আজকে যে ক্লাস হবে নিশ্চিত 1 মার্ক, নদ নদী দিয়ে নিশ্চিত 1 মার্ক, একেবারে এই একটা ক্লাসেই 1 মার্ক। এটা নদ নদী নিয়ে যে কোনো চাকরির পরীক্ষায়, নট অনলি আপনাদের প্রাইমারি, বিসিএস, ব্যাংক, যেই ধরনের পরীক্ষা আসুক, নিশ্চিত 1 মার্ক এখানে কমন পাবেন, আশা রাখেন, এইটুকু ভরসা রাখেন। হ্যাঁ, তো এরপরের বাকি অংশ আমরা যদি আঁকি, বাকি অংশটা মোটামুটি অনেকটা এইরকম। বাংলাদেশের বাকি অংশটা মোটামুটি এইরকম। এই জায়গাটা একটু ফেনী নদীর এইখানটা, ওকে ডান, দ্যাটস বাংলাদেশ। এইবার আসেন পরে কোশ্চেন সলভ করব। ওকে, নেক্সট সবার জন্য শুভকামনা, এই 1 নাম্বার যাতে কেউ মিস না করেন। তো চলেন আমরা একটা একটা অংশ জুম করে একটা একটা নদী নিয়ে আলোচনা করব। প্রথমে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য নদী পদ্মা নদী। ওকে, সবচেয়ে উল্লেখযোগ্য নদী পদ্মা নদী। তো প্রথম প্রশ্নটা আসেন, পদ্মা নদী। পদ্মা নদী কোথা থেকে এসেছে? পদ্মা নদীর উৎপত্তি দেখতে হলে আমরা চলে যাব হলো কোথায়, হিমালয় পর্বতে। এইখানে আমরা চলে যাব, এইখানে আপনারাও দাগ দেন এবং বড় একটা পৃষ্ঠা নেন। সবচেয়ে বেটার হয় 2 পৃষ্ঠার খাতা খুলে নিলে, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরোটা ধরে বাংলাদেশ আঁকবেন। 2 পৃষ্ঠার খাতা খুলে নিলে সেটা বেটার হয়। খাতার 2টা পৃষ্ঠা একবারে খুলে নেন। একটু এই জায়গাটা আরেকটু রিপেয়ার করে দিচ্ছি আমরা। ওকে, দেন আসেন প্রথম নদী পদ্মা নদী, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। এইখানে হলো হিমালয়। তো এই হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ, এই গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি বিধায়ী এটার নাম হয়েছে গঙ্গা নদী, যেটা ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে এসে প্রবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বাংলাদেশে এসে প্রবেশ করেছে যেই জায়গায়, এই জায়গাটার নাম হলো চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। যারা গতকালকে করেছেন, আজকের ক্লাস করলে আর এইখান থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না এবং দ্বিতীয় দিন এই নদ নদী নিয়ে আর আপনাকে পড়তে হবে না। চলেন, চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করলো গঙ্গা নদী, এটার নাম হলো এই পাশে গঙ্গা
এবং যখন বাংলাদেশের মধ্যে প্রবেশ করে তখন এর নাম হয়ে যায় পদ্মা নদী। বাংলাদেশের মধ্যে প্রবেশ করার পরে এর নাম হয়ে যায় পদ্মা নদী। বাংলাদেশের মধ্যে প্রবেশ করার পরে এরপরে হবে পদ্মা নদী। নেক্সট আসেন, পদ্মা নদী হওয়ার পরের কথাটা আমরা বলি। এই পদ্মা নদী বাংলাদেশের মধ্যে প্রবেশ করে এই পর্যন্ত আসলো, ওকে, বাংলাদেশের মধ্যে প্রবেশ করলো পদ্মা। দ্বিতীয় নদীটার নাম হলো ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। তো গতকালকে যারা ক্লাস করেননি তাদেরকে তো আরো বেশি আমন্ত্রণ, আর যারা করেছেন তাদেরকেও আমন্ত্রণ। তো আসেন, এইখানে দ্বিতীয় আরেকটা নদী, তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ। লেখেন, এটা হলো তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ। মানস সরোবর হ্রদ। যারা বলেন যে নদ নদী আমি বুঝি না, আজকের পরে আর এই কথাটা আপনাদের থাকবে না যে নদ নদী বুঝেন না। এই জায়গা থেকে এসেছে, এসে এইখান থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এই নদীটা, এবং এই নদীটা উৎপত্তি হলো তিব্বত থেকে। তিব্বত মানে চীন দেশ থেকে উৎপত্তি, এবং চীন দেশ থেকে উৎপত্তি হয়ে নদীটা এসে প্রবেশ করেছে বাংলাদেশে। তো বাংলাদেশে প্রবেশ করার পরে এই নদী বাংলাদেশে কোন জেলায় প্রবেশ করলো সেই জায়গাটার নাম লিখে রাখেন। এই জায়গাটার নাম হলো কুড়িগ্রাম। এই জায়গাটার নাম হলো কুড়িগ্রাম। লিখছেন, এই জায়গাটা হলো কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলার মধ্যে এটা উৎপত্তি স্থলে নাম ছিল ইয়ারলং সাংপো, এবং এইখান থেকে যখন বাংলাদেশে প্রবেশ করে তখন এর নাম হয়ে যায় ব্রহ্মপুত্র, এবং এই ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করে কুড়িগ্রাম জেলায়, এবং এইখান থেকে সামনের দিকে আসতে লাগে। এইখান থেকে এইভাবে স্রোতটা সামনের দিকে এসেছে। তো এই জেলাটা হলো কুড়িগ্রাম জেলা। আমরা প্রত্যেকটা জেলা একটু মার্জিন করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এটা হলো কুড়িগ্রাম জেলা, এইখানে হলো চাঁপাইনবাবগঞ্জ জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, ওকে, এটা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলা, এবং এইখানে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র কুড়িগ্রাম জেলায়। গেল আমাদের দুইটা জেলা। নাম্বার 3 নাম্বার যেটা আছে সেটা হলো ব্রহ্মপুত্রের পরে আরেকটা নদী আমরা দেখব। সেই নদীটা এই দিক থেকে এসেছে, এটাও এই অঞ্চল থেকেই আসা। এটা হলো আসামের নাগা মণিপুর পাহাড়। আসামের নাগা মণিপুর পাহাড়। আর এই নাগা মণিপুর পাহাড় থেকে আসা একটা স্রোতের নাম হলো এইখানে আসামের নাগা মণিপুর অঞ্চল। নাগা মণিপুর অঞ্চলের লুসাই পাহাড় এটার নাম। আসামের নাগা মণিপুর অঞ্চলের লুসাই পাহাড়। আসামের নাগা মণিপুর অঞ্চলের লুসাই পাহাড়। এটা দেখেন, এটা হলো আসাম অঞ্চলের নাগা, আসামের নাগা মণিপুর অঞ্চল। এই অঞ্চলের একটা পাহাড় যার নাম হলো লুসাই পাহাড়। লুসাই পাহাড়। এই লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে দুইটা নদী এসেছে সামনে। দুইটার প্রথমটার নাম হলো ভারতীয় নাম বরাক নদী, এবং বাংলাদেশে যখন প্রবেশ করে তখন এর নাম হয়ে যায়, বরাক নদীর নাম হয়ে যায় কি, বাংলাদেশে প্রবেশ করে সুরমা নদী। যাদের বাড়ি এই দিকে আছে, কাদের বাড়ি আছে বলেন তো? যাদের বাড়ি এই দিকে আছে বলেন কোথায়? এই জায়গাটা হলো বাংলাদেশের সিলেট, এবং এইখান থেকে যেই নদীটা প্রবেশ করলো, আগেরটার নাম লেখা হয়নি, ব্রহ্মপুত্রের নাম লিখিনি, এইখানে লিখে রাখি যে এইটা হলো আমাদের ব্রহ্মপুত্র নদী। গেল। ব্রহ্মপুত্রের পরে এইখানে যখন সিলেট থেকে প্রবেশ করলো, এই নদীটার নাম হয় সুরমা নদী। ভারতে এই নদীটার নাম এইখানে লিখে রাখেন, ভারতের নাম হলো বরাক নদী। আর আরেকটা স্রোতধারা এই জায়গা থেকেই এসেছে, সেটা এই অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং সামনে এগিয়ে এসছে। এইটার ভারতীয় নাম হলো তুইভাই নদী। এইটার ভারতীয় নাম হলো তুইভাই নদী। একটার নাম হলো বরাক নদী ভারতীয়, আর একটার নাম হলো তুইভাই নদী। এই তুইভাই নদী যখন বাংলাদেশে প্রবেশ করে তখন তার নাম হয়ে যায় কুশিয়ারা। কুশিয়ারা। তো এইটাও বাংলাদেশের সিলেট জেলায়, একই জায়গায়। হ্যাঁ, তো এইখানে না লিখে একটু উপরে লিখলে আই হোপ বেটার হবে। এইখানে লেখেন কুশিয়ারা, এবং এটা প্রবেশ করেছে হলো সিলেট থেকে, কুশিয়ারা।
এইটা প্রবেশ করেছে বাংলাদেশে সিলেট থেকে কুশিয়ারা। টিপাই মুখ বাঁধ, এইখানে আছে টিপাই মুখ বাঁধ। ফারাক্কাবাদ নট এইদিকে, ফারাক্কাবাদ হলো এইদিকে, গঙ্গায় বাঁধ আছে ফারাক্কা, এইদিকে বাঁধ আছে ফারাক্কা, আর এইদিকে বাঁধ আছে টিপাই মুখ। এই নদীর উজানে বাঁধ টিপাই মুখ। আমি কিন্তু শুধু নদী পড়বো না, নদীর সাথে চর দ্বীপ সব চলে আসবে যদি আপনারা সাথে থাকেন। টিপাই মুখ একটা হলো টিপাই মুখ বাঁধ, আর এই পাশে আছে হলো ফারাক্কা বাঁধ, আর এইটার উপরে আছে তিস্তা বাঁধ, ওইটাও আমরা দেখবো, সবগুলো বাঁধ দেখবো। তার আগে এই জিনিসটা ভালোভাবে দেখেন, এই নদী দুইটা বাংলাদেশে আসার পরে এরা মিলিত হয় সিলেটের হবিগঞ্জের আজমিরিগঞ্জ, এইখানে এসে মিলিত হয়, এবং আজমিরিগঞ্জে এসে এই নদীটার নাম হয়ে যায় কালনী নদী। কালনী নদী, আজমিরিগঞ্জে এর নাম হয় কালনী নদী। সিলেটের হবিগঞ্জের আজমিরিগঞ্জে এর নাম হয় কালনী নদী। জায়গাটার নাম লিখে নেন, জায়গাটার নাম হলো আজমিরিগঞ্জ। আজমিরিগঞ্জ। আজমিরিগঞ্জের কেউ আছেন নাকি, বা এই অঞ্চলের কেউ আছেন? এইখানে নাম হয়ে যায় কালনী নদী। এবং এই কালনী নদী যখন সামনে এগিয়ে আসে, সামনে এগিয়ে এসে কিশোরগঞ্জের ভৈরব বাজারে, কিশোরগঞ্জের ভৈরব বাজারে সে এগিয়ে আসে এই পর্যন্ত তাকে স্টপ রাখেন। তাকে স্টপ রাখার পরে আরেকটু সামনে আমরা আবার ফিরে যাচ্ছি আগের জায়গায়, আমাদের এই ব্রহ্মপুত্রকে নিয়ে আসি। চলেন, ব্রহ্মপুত্র এইখান থেকে ময়মনসিংহ জেলার উপর দিয়ে নিচের দিকে নেমেছে। এইখান থেকে ময়মনসিংহ জেলার উপর দিয়ে ব্রহ্মপুত্র নিচের দিকে নেমেছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই ব্রহ্মপুত্র যখন নিচের দিকে নামে, নিচের দিকে নামার সময় এইখানে একটা ঘটনা ঘটে। সালটা লিখে রাখেন, এটা বিসিএস এ এসেছিল, খুব সম্ভবত 43 বা 44তম বিসিএস এ। 1787 সালে একটা বিশাল ভূমিকম্প হয়, এবং সেই ভূমিকম্পের কারণে এই দিকে আসা যে নদীটা, এই নদীটার এইখানে গোড়া থেকে নতুন করে আরেকটা নদীর উৎপত্তি হয়। নতুন করে আরেকটা নদীর উৎপত্তি হয়। এই নতুন করে উৎপত্তি হওয়া নদীর নাম কি বলেন? নতুন করে যেই নদীটা ভূমিকম্পের কারণে 1887 সালের প্রলয়ঙ্কারী যে ভূমিকম্প হয়, আপনারা জানেন ভূমিকম্পের ফলে ভূমি কেঁপে যায়, উত্থান পতন হয়, আর ভূমির এই উত্থান পতনের ফলে এইখান থেকে নতুন একটা শাখা খোলে, অর্থাৎ নতুন আরেকটা প্রবাহের সৃষ্টি হয়। এই প্রবাহটার নাম হয় যমুনা। লেখেন, এই প্রবাহটার নাম হয়ে যায় যমুনা। এখন এই প্রবাহটার নাম যমুনা হলে আগের যে প্রবাহটা ছিল এটা দুর্বল হয়ে যায়। আগের প্রবাহ এখন আর আগের মতো করে নেই, কি বলে এটাকে, আগের মতো ফ্লো নেই। নদী একটু মরে গেছে, দুর্বল হয়ে গেছে, পানির স্রোত কমে গেছে। এই কারণে আগের নদীটাকে এখন বলা হয় পুরাতন ব্রহ্মপুত্র। এইটাকে বলা হয় পুরাতন ব্রহ্মপুত্র। এবং এইবার আসেন আরো একটা জায়গা দেখি। এই পুরাতন ব্রহ্মপুত্র যখন সামনে আসে, সে এসে মেশে কার সাথে? সে এসে এই যে এই দিক থেকে আসা যে নদীটা আছে কালনী নদী, এবং এই পুরাতন ব্রহ্মপুত্র নদী, দুইটা নদী এইখানে এসে কিশোরগঞ্জের ভৈরব বাজার। লেখেন, জায়গার নাম কিশোরগঞ্জের ভৈরব বাজার। এখানে আছে না ভৈরব বাজার? এখানকার কেউ আছেন? কিশোরগঞ্জের ভৈরব বাজার। এই ভৈরব বাজার পর্যন্ত এসে প্রথমবারের মতো কালনী এবং পুরাতন ব্রহ্মপুত্র যখন একসাথে মিশে যায়, তখন তার নাম হয়ে যায় কি? তখন তার নাম হয়ে যায় মেঘনা নদী। এইখানে মেঘনা লিখলে আমরা জায়গা নিয়ে টানাটানিতে পড়ে যাব। এইখানে লিখে রাখেন যে এই পর্যন্ত এসে এই নদীটার নাম হয় মেঘনা। এই প্রথম মেঘনা নদীর উৎপত্তি, এইখানে এসে মেঘনা নদীর উৎপত্তি। এবং এই মেঘনা নদী আরেকটু সামনে আমরা এগিয়ে আনবো। তার আগে আমাদের একটা কাজ আছে। তার আগের যে কাজটা, সেই কাজটা হলো যমুনা নদীকে একটু সামনে এগিয়ে আনা। যমুনা নদী একটু সামনে এগিয়ে এসে রাজবাড়ী জেলার গোয়ালন্দে ওই দিক থেকে আসা পদ্মা নদী মিশে গেছে এটার সাথে। রাজবাড়ির গোয়ালন্দে এটা এসে মিশেছে আমাদের যে পদ্মা নদী আর যমুনা নদী, এরা এক জায়গায় মিশেছে। জায়গার নাম হলো গোয়ালন্দ। জায়গার নাম লিখে নেন, গোয়ালন্দ।
গোয়ালন্দ। এই গোয়ালন্দে এসে, গোয়ালন্দ কোথায়? রাজবাড়ির গোয়ালন্দ। রাজবাড়ির গোয়ালন্দে এসে মিশেছে কে? রাজবাড়ির গোয়ালন্দে এসে মিশেছে এই দিক থেকে আসা পদ্মা, এই দিক থেকে আসা যমুনা, দুইটা মিশেছে কোথায়? গোয়ালন্দে। এখন বাকি রইলো আমাদের এই সবচেয়ে বড় নদীটা, মেঘনা নদী। এখন কিন্তু আবার মেঘনার দৈর্ঘ্যে সবচেয়ে বড় না, দৈর্ঘ্যে সবচেয়ে বড় নদী কোনটা একটু কমেন্টে লিখে দিতে পারেন। এরপরে আসেন, পদ্মা নদী হলো বাংলাদেশের বর্তমানে সবচেয়ে গভীর নদী এবং প্রশস্ততম নদী। এই পদ্মা না, এটা মেঘনা, সরি। প্রশস্ততম এবং গভীরতম নদী হলো মেঘনা। আর ইসামতি নদী হলো বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী বর্তমানে। তো এখন আসেন, এই দিক থেকে আসা এই যে মেঘনা নদীটা, মেঘনা নদীটা এ কিন্তু নাম পরিবর্তন হয়ে গেল। কি কালি নেব, আমি কালিও বুঝি না ভালো, যাই হোক, এই দিক থেকে যখন এর নাম পরিবর্তন হলো তখন আমরা কালারও চেঞ্জ করে দিলাম। এটা আসলো আমাদের মেঘনা নদী। এই মেঘনা নদী এসে মিলিত হয়েছে ঢাকার চাঁদপুরের মোহনায়। হ্যাঁ, কার সাথে মিলিত হয়েছে? এই দিক থেকে আসা পদ্মা নদীর সাথে মিশেছে। আচ্ছা, এই বিভিন্ন ভাবে কালি চেঞ্জ করতে করতে আপনাদের বুঝতে সুবিধা হবে, বাট সময়টা একটু বেশি লাগবে। তো এই দুইটা নদী এইখানে যখন এসে মিশেছে, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো চাঁদপুর। ঢাকার কাছে চাঁদপুরে এসে মিশেছে হলো মেঘনা এবং পদ্মা নদী। এবং প্রত্যেকটা স্রোতের কিন্তু আবার আলাদা করে নাম পরীক্ষায় আসে, যে পদ্মা এবং যমুনার মিলিত স্রোতের নাম কি। তো লিখে রাখেন, পদ্মা এবং যমুনা যখন একসাথে মিশেছে, সে সামনে এগিয়েছে আবারও পদ্মা নামে। আমি কিন্তু এই জন্য কালিটা একই রেখেছি। আর এই দিক থেকে আসা মেঘনা নদী যখন পদ্মার সাথে মিশেছে, এইখান থেকে আসা মেঘনা নদী যখন পদ্মার সাথে মিশেছে, এই মেঘনা পদ্মার সাথে মিশে নাম ধারণ করে মেঘনা। এবং হাতিয়ার পাশ থেকে সে এসে সোজা, নোয়াখালী হাতিয়ার পাশ থেকে সোজা বঙ্গোপসাগরে পতিত হয়। লেখেন, এইখানে আসে মেঘনা, পতিত হয় সোজা বঙ্গোপসাগরে, মেঘনা। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে পদ্মা এবং মেঘনার মিলিত স্রোতের নাম কি? উত্তর, পদ্মা এবং মেঘনার মিলিত স্রোতের নাম, পদ্মা এবং মেঘনার মিলিত স্রোত যেটা, সেই স্রোতের নাম কি? মিলিত স্রোতের নাম হলো মেঘনা নদী। ওকে, নেক্সট আসেন, আরো একটা নদী আমরা আনবো। এই নদীগুলোকে বলা হবে, এখন যেগুলো আমরা নতুন করে আনবো, এইটা হলো মূল প্রবাহ। গঙ্গা, যমুনা আর হলো মেঘনা, এটা হলো আমাদের মূল প্রবাহ। আর এই দিক থেকে আসা ব্রহ্মপুত্র, এটা হলো বাংলাদেশে আসা সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করা নদী। বাংলাদেশে আসা সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করা নদী কোনটি? যদি পরীক্ষায় প্রশ্ন হয় সেটা হলো এইটা। বাংলাদেশে আসা সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করা নদী, বাংলাদেশে আসা সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করা নদী, বাংলাদেশে আসা সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করা নদী হলো এই ব্রহ্মপুত্র। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশে আসা সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? এই নদীর নাম হলো ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র। নেক্সট আসেন, এইবার দুইটা নদী আমরা নিয়ে আসব। প্রথম নদীটার নাম হবে করতোয়া। প্রথম নদীটার নাম হবে করতোয়া। প্রথম যেটা দেখব, পদ্মার শাখা নদী মহানন্দা এবং পুনর্ভবা, এই দুইটা হলো পদ্মার শাখা নদী। তাহলে মহানন্দা এবং পুনর্ভবা এইটা কোথা থেকে এসেছে, এই দুইটা জিনিস আমরা দেখব। পদ্মার প্রথম আসে পদ্মার উপনদী কোনটি, আর একটা হলো শাখা নদী। তাহলে উপনদী সম্পর্কে প্রথমে আমরা দেখি। উপনদী, পদ্মার উপনদী কোনটা? পদ্মার উপনদী হলো মহানন্দা। উপনদী কাকে বলে? অন্য কোথাও উৎপত্তি হয়ে যেই নদীটা মূল নদীতে এসে মিশে বা মূল স্রোতের সাথে, প্রবাহের সাথে এসে মিশে, এরকম একটা নদী, এটাকে বলা হয় উপনদী। তো এইখান থেকে উৎপত্তি হওয়া একটা নদী, এইখান থেকে উৎপত্তি হওয়া একটা নদী, এই জায়গাটা হলো হিমালয় অঞ্চল। এই হিমালয় অঞ্চল থেকে উৎপত্তি হওয়া মহানন্দা নামে একটা নদী, সে বাংলাদেশে প্রবেশ করে এই জায়গায়। এই জায়গায় একেবারে পঞ্চগড়ের এই বর্ডারটা, এইটা ক্রস করে সামনের দিকে এগিয়ে আসে পশ্চিমবঙ্গ হয়ে এই জায়গাটায় মহানন্দা মেশে হলো পদ্মার সাথে। এবং এই মহানন্দা পদ্মার সাথে মিশেছে বিধায় মহানন্দাকে বলা হয় পদ্মার একটি উপনদী। পদ্মার একটা উপনদীর নাম হলো মহানন্দা। পদ্মার একটা উপনদীর নাম হলো মহানন্দা। পদ্মার একটা উপনদীর নাম হলো মহানন্দা। লিখছেন? মহানন্দার পরে দ্বিতীয় নদীর নাম হলো পুনর্ভবা। পুনর্ভবা মূলত বাংলাদেশের মধ্যেই উৎপত্তি হয়েছে। বাংলাদেশের মধ্যে উৎপত্তি হয়ে ভারত ঘুরে
এই পুনর্ভবা আবার বাংলাদেশের মধ্যে এসেছে এবং এসে মিশেছে আমাদের এই মহানন্দা নদীতে। পুনর্ভবা বাংলাদেশের এইখান থেকে উৎপত্তি হয়ে ভারত ঘুরে এই জায়গা থেকে আবার এসে বাংলাদেশে প্রবেশ করে এবং প্রবেশ করে মিশেছে পদ্মা নদীতে। এটার নাম হলো পুনর্ভবা। আমি জায়গার সংকট বিধায় এই দিকে লিখবো, কিন্তু হ্যাঁ আপনারা খেয়াল রাখবেন আমি কোথায় লিখছি। পুনর্ভবা আপনারাও এইভাবে লিখতে পারবেন, কারণ আপনাদের খাতা তো আমার বোর্ডের থেকে আরো বেশি ছোট, আর মন তো আরো ছোট, কেউ শেয়ার করতে চান না, তাই না? খালি ম্যাথ ক্লাস হলে এটা শেয়ার করে টাইম লাইনে রাখবেন। আমি যেটা পড়াচ্ছি এটা তার থেকেও অনেক জটিল কিছু, কারণ ম্যাথ 2-4 বার করলে মনে থাকবে, কিন্তু এটা আপনি বুঝে না পড়লে, ভিজুয়ালাইজেশন না হলে কিন্তু টাফ আছে। সো আপনি নিজে নিজে কিপটার মতো করতেছেন, অন্যদের শেয়ার করতে চাচ্ছেন না, এটা কিন্তু খুবই খারাপ জিনিস। মন বড় করতে হবে চাকরি পাইতে হলে। আমি শোনেন, যখন প্রথম চাকরির পরীক্ষা দেই, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা চাকরির পরীক্ষার সময় আমি পেছনে একজনকে, আমি অঙ্ক বুঝি না, খুবই দুর্বল, পেছনে একজনকে আমি বলছি যে ভাই এই অঙ্কটার রেজাল্ট কত। লোকটা আস্তে করে প্রশ্ন দিয়ে খাতা চাপ দিছে এবং দিয়ে বলতেছে যে ভাই এটা চাকরির প্রশ্ন, রিজিকের প্রশ্ন, এদিকে তাকাইয়েন না। আমি অবাক হয়ে গেছি যে উনি আমাকে একটা অঙ্কের উত্তর বলে দিলে চাকরিটা উনি না পেয়ে আমি পেয়ে যাবো, এই জন্য উনি আর আমাকে দেখাবে না। চিন্তা করেন তো, এই ধরনের মেন্টালিটি নিয়ে কিন্তু আসলে যে আমি এটা করলে আরেকজন নিয়ে যাবে, না করলে আরেকজন পাবে না, আমিই পাবো, এরকম কোনো গ্যারান্টি নেই। কারণ চাকরি হলো রিজিকের ব্যাপার। আসেন নেক্সট, মহানন্দা এবং পুনর্ভবা এই দুইটা নদী কার উপনদী বলেন? এই দুইটা নদী মহানন্দা এবং পুনর্ভবা এরা হলো পদ্মার উপনদী। পদ্মার উপনদী অন্য জায়গা থেকে উৎপত্তি হয়ে এখানে এসছে। ওকে, নেক্সট আসেন, এইটা হলো মহানন্দা এবং আমাদের এই পুনর্ভবা দুইটা নদী হলো কার? পদ্মার উপনদী। এরপর আসেন মহানন্দার আবার আলাদা করে উপনদী আছে, নাগর, টাঙ্গন এবং কুলিক। নাগর, টাঙ্গন এবং কুলিক এইখান থেকে উৎপত্তি হওয়া একটা নদী। এরা হলো আবার এখন যাদের রাখবো, এরা হলো মহানন্দার উপনদী। মহানন্দার উপনদী প্রথমটা এইখান থেকে এসেছে, প্রথমটা এইখান থেকে আসা একটা নদী যার নাম হলো নাগর। দ্বিতীয়টা এইখান থেকে রায়পুরার কাছে বালিয়াডাঙ্গি থেকে উৎপত্তি হওয়া একটা নদী, আর এই যে এইখানে এসে মিশেছে। প্রথমটা নাগর, দ্বিতীয়টা হলো কুলিক, আর উপর থেকে আরো একটা নদী এসেছে এই জায়গা থেকে যার নাম হলো টাঙ্গন। এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে আসা আর একটা নদী, এটা হলো টাঙ্গন। তাহলে এই তিনটার নাম একটু ভালোভাবে লিখে নেন। একটার নাম হলো নাগর, একটার নাম হলো টাঙ্গন, আর একটার নাম হলো কুলিক। একটা হলো নাগর, একটা হলো টাঙ্গন, আর একটা হলো কুলিক। আমি এই জায়গায় লিখতে আমাদের নিশ্চিত 1 মার্ক এখন ছেড়ে দিতে হচ্ছে। নিশ্চিত 1 মার্ক কেটে দিলাম, নিশ্চিত 1 মার্ক বাদ দিয়ে দিয়েছি। আসেন এইখানে নদী তিনটার নাম লেখেন। একটার নাম হলো নাগর, একটার নাম হলো টাঙ্গন, আর একটার নাম হলো কুলিক। নাগর, এরপরে লেখেন টাঙ্গন, এরপরে লেখেন কুলিক। নাগর, টাঙ্গন এবং কুলিক, তিনটা নদীর নাম লেখেন। একটা নাগর, একটা টাঙ্গন, একটা হলো কুলিক। নাগর, টাঙ্গন এবং কুলিক এই তিনটা নদীকে বলা হয় কার উপনদী? মহানন্দার উপনদী। নাগর, টাঙ্গন, কুলিক। এবং মহানন্দা আর পুনর্ভবা এই নদী দুইটা, মহানন্দা এবং পুনর্ভবা এই দুইটা নদীকে বলা হয় আমাদের পদ্মার উপনদী, আর দ্বিতীয়গুলো হলো মহানন্দার পার্সোনাল উপনদী। এরপরে নাগর, টাঙ্গন, কুলিক, পুনর্ভবা এইগুলো আমরা তো লিখে দিলাম। এই পুনর্ভবা কিন্তু আবার তারও উপনদী, তাই এইটাকেও একটু কালাকালিতে হালকা দাগ দিয়ে রাখলাম, কারণ সেও এসে মিশেছে মূলত মহানন্দায়। পুনর্ভবা, নাগর, টাঙ্গন, কুলিক, পাগলার দরকার নেই, পাগলা নদী এরকম উল্লেখযোগ্য না বা পরীক্ষায় আসেও নি, অন্যান্য চাকরির পরীক্ষায় এটা খুব বেশি আসেও না। আমি যেগুলো এসছে শুধু সেইগুলো সম্পর্কে কথাবার্তা বলছি। এরপরে আসেন মেঘনা নদী, তিতাস এবং গোমতী সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা নদী, একটা হলো তিতাস আর একটা হলো গোমতী। তো আসেন তিতাস এবং গোমতী সম্পর্কে আমরা বলি। এই দিক থেকে আসা একটা নদী তিতাস নদী। তিতাস কোথায় আছে বলেন? তিতাস আছে কোথায়? তিতাস কোথার নদী? বিবারিয়ার নদী না? বিবারিয়ায় কেউ আছেন? ব্রাহ্মণবাড়িয়া, এইখানে প্রবেশ করেছে তিতাস। এবং তিতাস এসেছে কোথা থেকে? তিতাস এসেছে হলো আপনার এই দিকে ত্রিপুরা অঞ্চল থেকে, ত্রিপুরার পাহাড়ি অঞ্চল থেকে এই দিক থেকে দুইটা নদী আসছে। একটা নদী হলো তিতাস,
একটা নদী হলো তিতাস, বিবারিয়া থেকে প্রবেশ করে এসে মিশেছে আমাদের এই মেঘনা নদীতে। বিবারিয়া থেকে প্রবেশ করেছে, এসে মিশেছে মেঘনা নদীতে, যার কারণে এটা হবে মেঘনার উপনদী। মেঘনার উপনদী হলো তিতাস, মেঘনার উপনদী একটা তিতাস। দ্বিতীয়টা কুমিল্লার দুঃখ গোমতী নদী, দ্বিতীয়টা হলো কুমিল্লার দুঃখ গোমতী নদী। এইটা এই জায়গা থেকে এসে কুমিল্লা হয়ে মিশেছে এইখানে, কুমিল্লা হয়ে মিশেছে এইখানে। তো এটা হলো ত্রিপুরার পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চল, ত্রিপুরার পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চল। ত্রিপুরার পার্বত্য অঞ্চল হয়ে দুইটা নদী বাংলাদেশে এসেছে। একটা নদীর নাম কি? প্রথম নদীটার নাম হলো, প্রথম নদীটা যেটা বাংলাদেশে এসেছে এটা এসেছে বিবারিয়া থেকে। আর বিবারিয়া থেকে ভয়ঙ্কর একটা নদী এসেছে যার নাম হলো কি বলেন? নিচেরটা আগে লিখে দিচ্ছি, দেখেন এটা হলো গোমতী নদী। গোমতী, এটাকে বলা হয় কুমিল্লার দুঃখ। গোমতী নদীকে বলা হয় কুমিল্লার দুঃখ। তাহলে এই জেলাটা হলো কুমিল্লা, গোমতীকে বলা হয় কুমিল্লার দুঃখ, এটা হলো কুমিল্লা। এবং তিতাস নদী এসেছে ব্রাহ্মণবাড়িয়া বা বিবারিয়া থেকে, তো এইটা হলো বিবারিয়া। আর এই বিবারিয়ায় প্রবেশ করেছে গোমতী, আর একটা হলো তিতাস নদী। একটা হলো গোমতী আর একটা হলো তিতাস নদী, একটা হলো গোমতী আর একটা হলো তিতাস। এরা কার শাখা নদী, মানে এরা কার উপনদী? এরা উপনদী হলো মেঘনার উপনদী, মেঘনার উপনদী তিতাস এবং গোমতী। এইবার আসেন আমাদের ব্রহ্মপুত্রের দিকে তাকানো যাক। ব্রহ্মপুত্রের দিকে তাকালে এইখানে তিস্তা এবং করতোয়া দুইটা নদী আমরা পাই। একটা হলো তিস্তা আর একটা হলো করতোয়া, একটা তিস্তা আর একটা হলো করতোয়া, দুইটা নদী আমরা পাই। তাহলে দেখেন দুইটা নদীর প্রথম নদীটা করতোয়া নদী বাংলাদেশের কোথায় প্রবেশ করে বলেন? করতোয়া নদী বাংলাদেশে প্রবেশ করেছে পঞ্চগড় থেকে, করতোয়া বাংলাদেশে প্রবেশ করেছে পঞ্চগড় থেকে। আর তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারী থেকে। দেখেন এই দিক থেকে এসেছে একটা নদী, এইবার কি কালি নিব আমি নিজেও জানি না। তাহলে এইখান থেকে একটা নদী এসেছে বাংলাদেশে প্রবেশ করেছে, তার নাম হলো করতোয়া। আরেকটা নদী বাংলাদেশে প্রবেশ করবে যার নাম হলো তিস্তা নদী। করতোয়া এসেছে পঞ্চগড় থেকে, তিস্তা এসেছে নীলফামারী থেকে। নীলফামারী এইখান থেকে নীলফামারী অঞ্চল থেকে এসেছে আরেকটা নদী নীলফামারী, এটা হলো তিস্তা নদী। নীলফামারী থেকে এসেছে একটা নদী, এটা হলো তিস্তা নদী। লিখছেন? তিস্তা নদী। করতোয়া তিস্তা দুইটা নদী এসেছে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে, সিকিমের পার্বত্য অঞ্চল থেকে। করতোয়া এবং তিস্তা দুইটাই এসেছে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে, সিকিমের পার্বত্য অঞ্চল থেকে। ওকে, এটা হলো সিকিমের পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চল। এখান থেকে উৎপত্তি হয়ে দুইটা নদী এসছে, একটা নদীর নাম হলো তিস্তা আর একটার নাম হলো করতোয়া। একটার নাম হলো তিস্তা আর একটার নাম হলো করতোয়া। একটা হলো তিস্তা আর একটার নাম হলো করতোয়া। এই তিস্তা করতোয়া দুইটা নদী প্রবেশ করলো, আরেকটা নদী এখান থেকে প্রবেশ করেছে যার নাম হলো ধরলা নদী। ধরলা, তিস্তা, করতোয়া তিনটা নদী হলো ব্রহ্মপুত্রের শাখা নদী বলা হয়। ধরলা, তিস্তা, করতোয়া তিনটাকেই ব্রহ্মপুত্রের শাখা নদী বলা হয়। এরা এইখানে প্রথম নদীটা এসে এইখানে মিশেছে, এত দূর আসেনি। ব্রহ্মপুত্রের শাখা নদী তিস্তা, এইখান থেকে উৎপত্তি হওয়া আরেকটা নদী এসে মিশেছে যার নাম হলো ধরলা। একটা তিস্তা আর একটা নদীর নাম হলো ধরলা। তিস্তা, ধরলা এবং করতোয়া এইগুলোকে বলা হয় ব্রহ্মপুত্রের শাখা নদী, কিন্তু সে সরাসরি ব্রহ্মপুত্রে না মিশে সে মিশেছে যমুনায়, তাই একে যমুনার উপনদীও বলা হয়। শাখা নদী না, সরি, উপনদী। এগুলো কিন্তু সব উপনদী। এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো নদী নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা নদীই হলো উপনদী। ব্রহ্মপুত্রের পরে যমুনার কথা যদি বলি, যমুনায় এসে মিশেছে করতোয়া, যমুনায় এসে মিশেছে আমাদের তিস্তা, এবং আরেকটা নদী এই অঞ্চল থেকে উৎপত্তি হয়ে মিশেছে যার নাম হলো আত্রাই নদী। আত্রাই এইখান থেকে বাংলাদেশ দিয়ে বের হয়ে আবার নওগাঁ থেকে নতুন করে প্রবেশ করেছে এবং প্রবেশ করে এসে মিশেছে মেঘনায়। তো মেঘনার উপনদী হলো করতোয়া, আত্রাই। যাদের মাথার উপরে দিয়ে যাচ্ছে একটু ধৈর্য ধরে দেখেন এবং দ্বিতীয়বার এই রেকর্ডটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ মাথার উপরে দিয়ে যাবে না। আমি এবার এইটা সুন্দর করে চার্ট করে লিখে দেব, প্রত্যেকটা সুন্দর করে চার্ট করে লিখে দেব। হ্যাঁ, তিস্তা, করতোয়া, আত্রাই এই তিনটা হলো কার?
যমুনার উপনদী। তিস্তা, করতোয়া, আত্রাই এটা হলো যমুনার উপনদী। এই পর্যন্ত উপনদী সংক্রান্ত বিষয় শেষ। এইখানে আরো একটা নদীর নাম আমি বলছি, যেটা হলো হালদা নদী। হালদা নদী বাংলাদেশ থেকে উৎপত্তি হয়ে এইভাবে নিচের দিকে চলে আসছে। আর সিকিমের পার্বত্য অঞ্চল থেকে আসা একটা নদী যার নাম হলো কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী সিকিম কি এটা, এইখানে আছে হলো ভারতের মিজোরাম রাজ্য। এই মিজোরামের লুসাই পাহাড়, মিজোরামের লুসাই পাহাড়, মিজোরামের লুসাই পাহাড়, এই মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে একটা নদী এসেছে। এই নদীটা বান্দরবন এই রাঙামাটি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, এরপর নিচের দিকে চলে এসছে এবং এসে এইখানে এই নদীটার সাথে হালদা নদী মিশেছে। কোথায়? এটা হলো হালদা নদী বাংলাদেশে উৎপন্ন এবং এইখানে মৎস্যপোনা, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। আর এই দিক থেকে এসেছে আমাদের কর্ণফুলী নদী। আর কর্ণফুলী বাংলাদেশে প্রবেশ করেছে হলো রাঙামাটি জেলায়। এই জায়গাটা হলো রাঙামাটি জেলা, রাঙামাটি জেলা। আর এই দিকে এসেছে হালদার সাথে মিশেছে যেই জায়গায়, এইটা হলো চট্টগ্রামের কালুরঘাট, চট্টগ্রামের কালুরঘাট, চট্টগ্রামের কালুরঘাটে মিশেছে। মিশে এইখান থেকে সোজা বঙ্গোপসাগরে পতিত হয়েছে আমাদের এই কর্ণফুলী নদী। এটা সবচেয়ে খরস্রোতা নদী বাংলাদেশের, কর্ণফুলী নদী। আর বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র আছে হালদা নদীতে। নেক্সট আসেন হালদা নদীর পরে নিচে আমরা আরো দুইটা নদী দেখব, তাহলে নদীর প্রবেশ সবকিছু দেখা শেষ। তো দুইটা নদী কারা কারা বাংলাদেশে এই দিক থেকে প্রবেশ করা? একটা নদী যে এসে প্রবেশ করেছে বান্দরবন থেকে, সেটার নাম হলো মাতামুহুরী নদী। আর এই পাশে কক্সবাজারে প্রবেশ করেছে আরেকটা নদী যার নাম হলো, কক্সবাজারে প্রবেশ করেছে নাফ নদী। এটা একটা নদী নাফ, আর এইটা একটা নদী যার নাম হলো মাতামুহুরী। মাতামুহুরী প্রবেশ করেছে হলো বান্দরবনে এবং নাফ নদী প্রবেশ করেছে, মাতামুহুরী প্রবেশ করেছে বান্দরবনে এবং নাফ নদী, যেটা নাফ নদী প্রবেশ করেছে কোথায়? নাফ নদী প্রবেশ করেছে আরাকান পাহাড় থেকে উৎপন্ন হয়ে। খরস্রোতা মানে যেই নদীতে স্রোত সবচেয়ে বেশি, যেই নদীতে স্রোত সবচেয়ে বেশি এটাই হলো খরস্রোতা নদী। তো কর্ণফুলীতে এসে মিশেছে কে কে? মাতামুহুরী এবং নাফ। এরা কর্ণফুলীতে মেশেনি। মাতামুহুরী বান্দরবনের লামার মৈভার পর্বত এবং আচ্ছা, মাতামুহুরী এই দিক থেকে কেন লিখছি? মাতামুহুরী হলো এইখানে, সাঙ্গু এসেছে ওই পাশ থেকে, মাতামুহুরী আসছে এইখানে বান্দরবনের লামার মৈভার পর্বত। এটা এসছে বান্দরবন থেকে, বান্দরবান লামার মৈভার পর্বত, বান্দরবনের লামার মৈভার পর্বত। এইখান থেকে উৎপত্তি হয়ে এসছে মাতামুহুরী নদী, মাতামুহুরী নদী। এটা গেল মাতামুহুরী নদী। দ্বিতীয় নদীটা মাতামুহুরীর পরে আরেকটা নদীর নাম লিখেন সাঙ্গু। সাঙ্গু নদী আর নাফ নদী, এই দুইটা নদী অন্য জায়গা থেকে এসে বাংলাদেশে প্রবেশ করেছে। সাঙ্গু লিখে নেন, সাঙ্গু। মাতামুহুরী এটা লিখে নেন, মাতামুহুরী এবং নাফ এরা দুইজন এই পাশ থেকে এসে পতিত হয়েছে বঙ্গোপসাগরে। মাতামুহুরী এবং নাফ এই দুইটা একটু লিখে নেন, মাতামুহুরী এবং নাফ। আরেকটা লিখবেন হলো সাঙ্গু নদী। নাফ এবং সাঙ্গু এই দুইটাই আরাকান পাহাড় থেকে উৎপত্তি হওয়া নদী এবং এটা এসছে মিয়ানমার থেকে। সাঙ্গু, মাতামুহুরী, আরেকটা হলো নাফ। তিনটা নদীর কথা বলা হয় যে এরা বান্দরবন থেকে এসছে। ওকে, সাঙ্গু এবং নাফ এরা এসছে আরাকান পাহাড় অঞ্চল থেকে, আরাকান পাহাড়, আরাকান পাহাড়। এবং এই আরাকান পাহাড়টা হলো মায়ানমারে এবং এই আরাকান পাহাড় থেকে উৎপত্তি হয়ে এরা বাংলাদেশে উৎপত্তি হয়েছে এবং বাংলাদেশে এসে এরা মিশে এইখানে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সাঙ্গু, মাতামুহুরী আর একটা হলো নাফ নদী। এই তিনটা নদী, এর মধ্যে সাঙ্গু এবং নাফ এরা এসছে আরাকান পর্বত থেকে উৎপন্ন হয়ে। সাঙ্গু এবং নাফ নদী এরা আরাকান পর্বত থেকে বাংলাদেশে এসেছে। তো এই হলো একেবারে মূল কথাবার্তা। ইসামতি নদী এইখানকার একটা নদী, এইখানে উৎপত্তি হয়ে কর্ণফুলী নদীতে মিশে এইখান থেকে বঙ্গোপসাগরে এসেছে আমাদের ইসামতি নদী। এতদিন ইসামতি কোনো প্রখ্যাত নদী ছিল না। এর দৈর্ঘ্য
মাত্র 334 কিলোমিটার, যেটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি নদী আছে চট্টগ্রাম জেলায়, এবং সবচেয়ে কম নদী আছে কোন জেলায়? সবচেয়ে কম নদী আছে কোন জেলায়, এটা একটু বলতে পারেন। এইবার আমরা প্রশ্নগুলো করি। এইখানে আরেকটা কথা বলে রাখি, বদ্বীপ অঞ্চল বলা হয় এই অঞ্চলটাকে, অর্থাৎ সুন্দরবন অঞ্চলটাকে বাংলাদেশের বদ্বীপ অঞ্চল বলা হয়। সেই হিসেবে এই অঞ্চলটা নিচের দিক মানে দক্ষিণ দিক, আর এই পাশটা হলো পশ্চিম দিক, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে বদ্বীপ। বদ্বীপ মানে এই নদীগুলোর স্রোত নামার কারণে এই দিক থেকে একটা নদী আছে বাংলাদেশ ভারত বর্ডারে, যার নাম হলো হারিয়া ভাঙা নদী। হারিয়া ভাঙা নদী, এবং বাংলাদেশ এবং মিয়ানমারের বর্ডারে এইখানে আরেকটা নদীর শাখা, এটা হলো নাফ নদীর শাখা। ওকে, এইবার আসেন আমরা প্রশ্ন দেখি এটার উপরে। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? এবার কর্ণফুলী। দ্বিতীয়, নাম্বার 2, এটার উত্তর সবাই মোটামুটি করে ফেলেছেন। তিব্বতের মানস সরোবর হতে উৎপন্ন নদী কোনটা? তিব্বতের মানস সরোবর হতে উৎপন্ন নদী কোনটি? তিব্বত থেকে, বলেছিলাম না, তিব্বত থেকে, চীন দেশ থেকে আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী ব্রহ্মপুত্র। সুরমাকে লিখছে। সুরমা কোথায় ছিল আসেন আমরা আরেকবার দেখে আসি, তাহলেই মনে থাকবে। এই যে দেখেন, এইখান থেকে আসা নদী হলো সুরমা। জায়গাটা কোনটা? আসামের নাগা মণিপুর অঞ্চলের লুসাই পাহাড়। এইখান থেকে এসছে হলো দুইটা নদী, একটা হলো সুরমা, একটা হলো কুশিয়ারা। বাট আমাদের ব্রহ্মপুত্র এসেছে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। যারা ভুল করেছেন তারা একবার ভালো করে দেখে নেন, তাহলে আর ভুলবেন না। নেক্সট আসেন, উত্তর করে ভুল করলেও সমস্যা নেই, কারণ তাহলে মনে রাখাটা সহজ হয়ে যাবে। আসেন নেক্সট প্রশ্ন, বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি? এটা আশা করি আপনারা উত্তর করতে পারবেন। হালদা ভ্যালি থেকে, খাগড়াছড়ির হালদা ভ্যালি থেকে উৎপন্ন একটা নদী। বাংলাদেশের হালদা ভ্যালি থেকে, খাগড়াছড়ির হালদা ভ্যালি, এইখান থেকে উৎপন্ন একটা নদী। এটা কোন নদী? দেখে আসবো কি আমরা একবার? চলেন একবার দেখে আসি, তাহলে ব্যাপারটা বুঝতে সহজ হবে। এই যে দেখেন, এইখান থেকে আমাদের এই যে হালদা নদী, এটা হলো খাগড়াছড়ির বদনাতলি পর্বত শৃঙ্গ। এটা হলো খাগড়াছড়ির বদনাতলি। খাগড়াছড়ি হলো এই দিকে, আর এই পাশটা হলো রাঙামাটি পুরোটা। তো খাগড়াছড়ির বদনাতলির পর্বত শৃঙ্গে উৎপন্ন একটা নদী হালদা নদী, যেটা বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশেই শেষ। বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশেই শেষ। এবং এই নদীর এখন বর্তমান নাম হলো বঙ্গবন্ধু প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। বঙ্গবন্ধু প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। ওকে, ডান। নেক্সট আসেন, এইখানে একমাত্র বাংলাদেশের রেণুপোনার চাষ করা হয় প্রাকৃতিক ভাবে। নেক্সট আসেন, এই প্রশ্নটার উত্তর যারা করেননি তারা দ্রুত করে দেন, আমরা পরের প্রশ্নে চলে যাব। এটা ছিল হালদা নদী, বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী। নিচের কোন নদীটি বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে কোন নদী? বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পড়েছে ডিরেক্ট হালদা নদী। এইটার উত্তর কিন্তু হালদার পাশাপাশি মাতামুহুরীও হবে। মাতামুহুরী, এটাও বাংলাদেশে উৎপত্তি। মাতামুহুরী কোথায় উৎপত্তি হয়েছে? এই জায়গায়। মাতামুহুরী বান্দরবনে উৎপত্তি একটা নদী। মাতামুহুরী এটা উৎপন্ন হয়েছে বান্দরবনের লামার মইভার পর্বত। বান্দরবনের লামার মইভার পর্বত, এই যে এই জায়গাটা, বান্দরবনের লামার মইভার পর্বত। লামার মইভার পর্বত দেখছেন তো? এইটার উত্তর কিন্তু ডাবল ছিল, হালদাও ছিল, মাতামুহুরীও ছিল। বাংলাদেশে উৎপন্ন হয়ে এখান থেকে নেমেছে টুক করে, এ নেমেছে বান্দরবন থেকে, আর এ নেমেছে খাগড়াছড়ি থেকে। খাগড়াছড়ি এবং বান্দরবন। দেখেন এইখানে আগের প্রশ্নটা যদি আমরা আরেকবার দেখি, মাতামুহুরী হালদা দুইটাই হবে। উত্তরে প্রশ্নে একটু ঝামেলা ছিল। তো বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশ থেকেই সোজা বঙ্গোপসাগরে চলে গিয়েছে, এইরকম নদী হলো মাতামুহুরী। আর যদি প্রশ্নে থাকে, দেখেন এইখানে কিন্তু একটু জটিলতা আছে। এটা কিন্তু আপনাদের মনে হতে পারে যে উত্তর স্যার তো তাহলে গ এবং ঘ দুইটাই হওয়ার কথা, একটা হলো কেন? এই কথাটা একটু প্রশ্ন ক্রিটিক্স আছে, প্রশ্নের যেটা ক্রিটিক্যাল ব্যাপার আছে সেইটা একটু ভালো করে দেখেন। বঙ্গোপসাগরে পতিত হয়েছে কোন নদী? বাংলাদেশে উৎপত্তি হয়ে ডিরেক্ট বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে যেই নদীটা, সেটা হলো মাতামুহুরী নদী। বাট যদি থাকতো কোন নদী বাংলাদেশে উৎপত্তি এবং বাংলাদেশে শেষ, বঙ্গোপসাগর পর্যন্ত যায়নি, আগের নদীটা দেখেন প্রশ্নটা কি ছিল, বাংলাদেশে উৎপত্তি হয়ে বাংলাদেশেই সমাপ্তি হয়েছে, এরকম নদী একটাই, শুরুও বাংলাদেশে শেষও বাংলাদেশে, তোমার বুকেই সব, এইটাই আর কি কথাবার্তা। বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশেই শেষ,
এরকম নদী হলো বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং সমাপ্তি নদী হালদা নদী। হালদা নদী গেল, হালদা নদীর ঘটনা। আর এই নদীটার ক্ষেত্রে হয়েছে কি, বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত চলে এসছে। যেই ঘটনাটা এইরকম, দেখেন এইটা হলো আমাদের প্রথম নদীটা, এই কালো যেটা, এটা বান্দরবনের লামার মৈভার পর্বত এইখানে উৎপত্তি হয়ে সোজা বঙ্গোপসাগর পর্যন্ত চলে আসছে। বাট আমাদের হালদা নদী কিন্তু খাগড়াছড়ির বদনাতলি পর্বতশৃঙ্গে উৎপন্ন হয়ে সোজা এসে কালুরঘাটে মিশেছে। কার সাথে? কালুরঘাটে মিশেছে এই দিক থেকে আসা একটা নদী যার নাম হলো কর্ণফুলী, এবং এই নদীটা কর্ণফুলী নামে বঙ্গোপসাগরে পতিত হয়। যেহেতু সে কর্ণফুলী নামে চলে গেছে, সেহেতু হালদা এখানেই শেষ হয়ে গেছে। হালদা দি এন্ড, হালদার সামনে যায় নাই, এটা ভালো করে মনে রাখিয়েন। নেক্সট আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই। সিকিমের পার্বত্য অঞ্চল থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি? এইবার কেউ ভুল করবেন কি, সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি বাংলাদেশের কোন নদী? তো এইটা সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হওয়া নদী কোনটা? আমরা যদি এখানে দেখি, সিকিমের পার্বত্য অঞ্চল থেকে এইখানে বলেছিলাম না, এটা সিকিমের পার্বত্য অঞ্চল, টানা অনেকখানি এলাকা ধরে ঘুরেছে। সিকিমের পার্বত্য অঞ্চল, এই অঞ্চলটা এইখানে, এটা হলো সিকিমের পার্বত্য অঞ্চল, ভারতের সিকিমের পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটা একটানা অনেক দূর পর্যন্ত চলেছে। আর এই সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হওয়া নদী দুইটা, একটা হলো করতোয়া আর দ্বিতীয়টা হলো আমাদের তিস্তা নদী, সিকিমের পার্বত্য অঞ্চল থেকে। এইবার আসেন সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি যে নদীর, এটা হলো করতোয়া নদী। নেক্সট প্রশ্নে চলে যাই। তিস্তা নদীর উৎপত্তি স্থল, তিস্তা নদীর উৎপত্তি স্থল সিকিমের পার্বত্য অঞ্চল, তাতে দেখিয়ে দিলাম। এখন তো আপনার কাছে প্রশ্ন মানে ইজ ইকুয়াল টু পানি, নদী। কোন নদীর অপর নাম কীর্তিনাশা? এইটা আমি বলিনি, এই প্রশ্নটার সাথে সাথে আমি এটা ব্যাখ্যা বলে দিব। কয়েকটা নদীর পুরাতন নাম, পদ্মার পুরাতন নাম হলো কীর্তিনাশা, আর যমুনার পুরাতন নাম হলো জোনাই। এটা একটু লিখে নেন। পদ্মার পুরাতন নাম হলো কীর্তিনাশা, কীর্তিনাশা এটা হলো পদ্মার পুরাতন নাম। যমুনার পুরাতন নাম হলো জোনাই, যমুনার পুরাতন নাম হলো যমুনার পুরাতন নাম হলো জোনাই। পদ্মা হলো কীর্তিনাশা, ব্রহ্মপুত্র হলো লৌহিত্য, ব্রহ্মপুত্রের পুরাতন নাম হলো লৌহিত্য, ব্রহ্মপুত্র এটার পুরাতন নাম হলো লৌহিত্য, ব্রহ্মপুত্রের পুরাতন নাম হলো লৌহিত্য। আর কীর্তিনাশা পদ্মার পুরাতন নাম, যমুনার পুরাতন নাম হলো জোনাই। লিখছেন? জোনাই হলো যমুনার পুরাতন নাম। এবং বুড়িগঙ্গা যে নদী, তার পুরাতন নাম হলো, বুড়িগঙ্গার পুরাতন নাম হলো দোলাই বা ধোলাই, যেখান থেকে নামটা এসেছে ধোলাই খাল। এটাকে আগে খাল বলা হতো, এইটারই পুরাতন নাম ছিল ধোলাই। দেখেন না, পরীক্ষা একটা প্রশ্ন আসে, ঢাকার বিখ্যাত ধোলাই খাল খনন করেছিলেন কে? মনে আছে না? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে। তো এখন এইটুকু লিখে রাখছেন কিনা দেখেন, না লিখতে পারলে স্ক্রিনশট নিয়ে রাখেন, অথবা লাইভ শেয়ার করা থাকলে তো পরবর্তীতে আবার টেনে দেখতে পারবেন, কারণ এই লাইভগুলো তো ফেসবুকে অ্যাভেলেবেল এরকম পড়েই থাকবে, আপনি যখন খুশি দেখে নিতে পারবেন। পদ্মা কীর্তিনাশা, যমুনা জোনাই, ব্রহ্মপুত্র লৌহিত্য এবং বুড়িগঙ্গা হলো দোলাই। এই শেষ। নেক্সট আর একটা ঘটনা আমরা দেখাই, সেই ঘটনাটা আমরা এখানে বলিনি বলতে আমরা আজকে শাখা নদী নিয়ে আলোচনা করিনি, কিন্তু একটা শাখা নদী নিয়ে আলোচনা না করলেই না, সেই জন্য আমাদের ফিরে আসা। হ্যাঁ, যে একটা কথা না বলি না, এই জন্য ফিরে আসছি, এটা বলেই ব্রেকআপ, আর কোনো খোঁজ খবর থাকবে না, এটাই শেষ কথা। তো আসেন, এইখানের শেষ কথাটা হলো, যমুনা থেকে উৎপত্তি হয়েছে এইখানে একটা নদী, ঢাকার আশপাশে ঘুরে সে মেঘনায় মিশে গেছে। সেই নদীটার নাম কি বলেন? সেই নদীটার নাম হলো ধলেশ্বরী। এই যমুনার একটা শাখা নদী, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কোটি কোটি বার পরীক্ষায় এসেছে। এই শাখা নদীটার নাম হলো ধলেশ্বরী। এটা হলো যমুনার একটা শাখা নদী, যার নাম হলো ধলেশ্বরী। এবং এই ধলেশ্বরী থেকে আবার উৎপত্তি হয়েছে গাজীপুর অঞ্চলের কাছে, এইখানে উৎপত্তি হয়েছে, এবং চাঁদপুরে এসে আবার ধলেশ্বরীতেই মিশে গেছে একটা নদী, যার নাম হলো বুড়িগঙ্গা। একটার নাম হলো ধলেশ্বরী আর একটার নাম হলো বুড়িগঙ্গা। একটার নাম হলো ধলেশ্বরী আর একটার নাম হলো বুড়িগঙ্গা। এই ধলেশ্বরীর উৎপত্তি হয়েছে যমুনা নদী থেকে এবং মিশেছে মেঘনায়, বাট তার আগে সে একটা বাচ্চা প্রসব করছে, সেই বাচ্চা ঘুরে ফিরে তার কোলেই আসছে আবার।
হ্যাঁ, এখান থেকে ধলেশ্বরী সে একেবারে বুড়িগঙ্গা নামে একটা নদী উৎপত্তি করে এবং বুড়িগঙ্গা আবার এসে ধলেশ্বরীতেই মিশেছে। এই হলো এখানকার শাখা নদী। এরপর মাথাভাঙ্গা, কুমার, বলেশ্বর, গড়াই, মধুমতি, আড়িয়াল খাঁ এগুলো হলো পদ্মার উপনদী। পদ্মার কথা একটু বলে দিই, আপনারা জাস্ট মানে একটু বলে দিলেই আপনাদের মাথায় প্যাচ লেগে যায় আর আপনারা ভয়ে পালিয়ে যান, তাই না? অনেকে আছেন যারা ক্লাসে ব্রেক দিলে তার মাঝখানে স্কুল পালাতেন ছোটবেলায় যেভাবে, এভাবে পালাচ্ছেন। তাও বা কি এই বয়সে এসে যে আবারও স্কুল কলেজের সাথে আবারও যে স্কুল কলেজের ফিলটা নিতে পারতেছেন বিদ্যাবাড়ির সাথে, এটাই বা কম কিসে? প্রথম নদীটার নাম লেখেন মাথাভাঙ্গা আপনাদের মতো। এই যে এইখান থেকে এসেছে মাথাভাঙ্গা নদী, ভারত হয়ে ঘুরে আসছে এইখান থেকে পদ্মার একটা শাখা নদী যার নাম হলো মাথাভাঙ্গা। মাথাভাঙ্গা, মাথাভাঙ্গা মানে ভারত গিয়ে ঘুরে ফিরে আবার বাংলাদেশেই চলে আসছে, মাথাভাঙ্গা। এবং এই মাথাভাঙ্গার আরেকটা শাখা নদী হলো কুমার। এই জন্য দুইটা নদীকেই বলা হয় পদ্মার শাখা নদী। এইখান থেকে উৎপত্তি আরেকটা নদী যার নাম হলো কুমার। তাহলে কুমার এবং মাথাভাঙ্গা এই দুইটা কার শাখা নদী? পদ্মার শাখা নদী। এখন যেটা দেখছি পদ্মার শাখা নদী, পদ্মার শাখা নদী কুমার এবং মাথাভাঙ্গা। দ্বিতীয়টা কুমার মাথাভাঙ্গার পরে আরেকটা নদীর নাম লিখবেন গড়াই, মধুমতি, বলেশ্বর। নদী একটাই, গড়াই নামে শুরু হয়েছে, মাঝখানে এসে নাম পরিবর্তন করে ফেলছে। এইখান থেকে উৎপত্তি হয়ে একেবারে সোজা বঙ্গোপসাগর পর্যন্ত এসছে একটা নদী। এই নদীটা তিনবার নাম পরিবর্তন করে। প্রথমবার এই নদীটার নাম থাকে গড়াই, দ্বিতীয়বার এই নদীটার নাম হয় এইখানে এসে মধুমতি, গড়াই, মধুমতি, এই দুইটা নাম চেঞ্জ করছে, যে দুইটা পরীক্ষায় বারবার আসে। আর একটা হলো বলেশ্বর। বলেশ্বর সম্পর্কে খুব বেশি আসে না, তো গড়াই এবং মধুমতি লিখে রাখেন। এবং সর্বশেষ যেটা লিখবেন সেটার নাম হলো আড়িয়াল খাঁ। এইখান থেকে পদ্মার আরেকটা শাখা খুলেছে যেটার নাম হলো আড়িয়াল খাঁ। এবং এই আড়িয়াল খাঁ নিচে এসে নাম পরিবর্তন করে বরিশালে এর নাম হয়ে যায় কি নদী? বরিশালে বলেন আড়িয়াল খাঁ নদী। এটাও হলো পদ্মার একটা শাখা নদী, আড়িয়াল খাঁ। এবং আড়িয়াল খাঁ থেকে উৎপত্তি হয়েছে কার? আড়িয়াল খাঁ থেকে নতুন করে খুলেছে বরিশালের নদী। কোন নদী বলেন? বরিশালের নদী যেটা, সেটার নাম কি বলেন? কীর্তন খোলা, হাত হদাই, এগুলো কার লেখা? নাম বলতে পারেন? নদী নিয়ে একটা সাহিত্য আছে কর্ণফুলী, এটা কার লেখা বলতে পারেন? এইগুলো একবারে সব যখন গুছিয়ে পড়তে শিখবেন তখন দেখবেন যে পড়বেন একটা, পড়বেন একবার, জীবনেও ভুলবেন না, প্লাস একবারে আরো অনেক কথাবার্তা চলে আসবে। বরিশালে ধানসিঁড়ি আছে, এটা ঝালকাঠিতে, বাট এই নদীটার নাম হবে আড়িয়াল খাঁর নিচে এসে এটা নতুন করে যেটা উৎপত্তি হয়েছে, এই নদীটার নাম কি হবে? এই নদীটার নাম কি দেখেন? এই নদীটার নাম হলো কীর্তন খোলা নদী। এইখানে এসে আড়িয়াল খাঁ উনি নাম চেঞ্জ করছে, ওনার নাম হয় কীর্তন খোলা। দেখছেন না, একটু টাকা পয়সা হলে যারা গরিব ছিল ছোটবেলায় নতুন করে এদের নাম হয়ে যায় কি চৌধুরী। এরকম এই নদীটা তিনবার নাম চেঞ্জ করছে। তো নদীগুলোর নাম একবার দেখে নেন, মাথাভাঙ্গা, এরপরে হলো কুমার, এরপরে হলো গড়াই, এরপরে হলো মধুমতি, এরপরে হলো এই আড়িয়াল খাঁ এবং কীর্তন খোলা। কীর্তন খোলা না লিখলেও হবে, কুমার, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, আড়িয়াল খাঁ এগুলো সব হলো পদ্মার শাখা নদী। এগুলো সব হলো পদ্মার শাখা নদী। আর ব্রহ্মপুত্রের শাখা নদী যদি আমরা বলি যমুনা, বংশী, শীতলক্ষ্যা। যমুনা, বংশী, শীতলক্ষ্যা এগুলো হলো ব্রহ্মপুত্রের শাখা নদী। এইখান থেকে খুলেছে যমুনা, বংশী, শীতলক্ষ্যা। এই নদীগুলো খুলেছে হলো এই জায়গা থেকে, দেখেন এইখান থেকে খুলেছে একটা নদী যমুনা, দ্বিতীয়টা হলো এইখান থেকে আসা আরেকটা নদী, এই যমুনা তো এটা হলো বংশী, আর এইখান থেকে আরেকটা নদী আছে শীতলক্ষ্যা, যে এসে মেঘনায় মিশেছে। তো লেখেন যমুনা আগেই লিখছি, দ্বিতীয়টা হলো বংশী, তৃতীয়টা হলো শীতলক্ষ্যা। শীতলক্ষ্যা, যমুনা, বংশী, শীতলক্ষ্যা, এটা হলো ব্রহ্মপুত্রের শাখা নদী। যমুনা, বংশী, শীতলক্ষ্যা এই তিনটা হলো ব্রহ্মপুত্রের শাখা নদী। তাহলে শাখা সম্পর্কে আর কিছুই নাই, শাখা অলরেডি আমরা সব পড়ে ফেলেছি। এইবার আসেন আবার প্রশ্ন আমরা সমাধান করা শুরু করি। নেক্সট, বাংলাদেশের পদ্মা নদী কোথায় যমুনা নদীর সাথে মিলিত হয়েছে? আরিচা, এইটা একটা ফেরিঘাট যেটা ছিল হলো গোয়ালন্দে। আর এইদিকে আমাদের মাওয়া যে ফেরিঘাটটা, এই ফেরিঘাটটা ছিল পদ্মার পারে। বুঝতে পারছেন? পদ্মার পারে। তাহলে আরিচা ইজিলি আমরা উত্তর পেয়ে গেছি। যদি কমন না পড়ে তখন একটু কমন সেন্স খাটানোর চেষ্টা করবেন। যমুনার জন্য চাঁদপুর হয়, চাঁদপুরে মিশেছে কারা কারা? এটা পদ্মা আর এই
কি কালার যেন এটা? আমি তো কালার ভালো চিনি না, যারা চিনেন তারা বলেন এটা কি কালার, কার সাথে কে এসে মিশছে দেখছেন না? পদ্মা এবং মেঘনা এরা মিশছে চাঁদপুরে, আর গোয়ালন্দে মিশছে হলো এই দিক থেকে আসা পদ্মা, এই দিক থেকে আসা যমুনা। নেক্সট প্রশ্ন, পদ্মার শাখা নদী কোনটি? এটা দেখেন, এটা কি পদ্মার শাখা নদী? মধুমতি, গোমতী, করতোয়া, হালদা, এটা কে পদ্মার শাখা নদী বলেন? পদ্মার শাখা নদী কে? মাথাভাঙ্গা, এরপরে হলো কুমার, এরপরে হলো গড়াই, এরপরে হলো মধুমতি, এরপরে এই আরিয়াল খা, এরপরে এই কীর্তনখোলা। আমরা সব দেখিয়ে দিছিলাম, এখন তো প্রশ্ন ইজি লাগবে, সব পড়ে টরে এখন আর কিছু বোঝেন না, সব প্রশ্ন ইজি লাগে। ব্রহ্মপুত্র কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? এই জায়গার জেলাগুলো যারা মনে রাখতে পারেন না তাদের জন্য একটা ট্রিক্স বলি। আমার বউয়ের ছোট বোনের নাম হলো নীলা, তো বউ রাগ করলে প্রথম কাজ হলো বউয়ের ছোট বোনকে গিফট দেওয়া। এইখানে প্রথম যে উঁচু জায়গাটা আছে এটা পঞ্চগড়, এটা আপনারা সবাই জানেন। দ্বিতীয় জায়গাটার নাম হলো নীলফামারী, তৃতীয় জায়গাটার নাম হলো লালমনিরহাট, শেষেরটার নাম হলো কুড়িগ্রাম। অর্থাৎ নীলাকে কোনো গিফট দিতে হবে, নীলাকে, নিতে নীলফামারী, লাতে লালমনিরহাট, আর কে মানে ক কুড়িগ্রাম। এই তিনটা জেলা এখানে আছে টানা, এবং তিন জেলার কোথায় কোনটা প্রবেশ করেছে একবার ভালোভাবে দেখলেই বুঝে ফেলবেন। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। কুড়িগ্রামে প্রবেশ করেছে এই নদী। কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে? কোন স্থানে এরা বিভক্ত হয়েছে বলেন? এই জায়গাটার নাম আমরা বলি নাই, এই প্রশ্নটা আনকমন তাই না? দেওয়ানগঞ্জ, দেওয়ানগঞ্জ, ওকে, এটা হলো দেওয়ানগঞ্জ। দেওয়ানগঞ্জ নামক জায়গায় এইখানে ওই ভূমিকম্পের ফলে যে জায়গাটা দেখিয়ে আসছি, এটা আমার মনে ছিল না, কথা প্রসঙ্গে বলে ফেললাম। এই যে এই জায়গাটায়, এই জায়গাটা হলো দেওয়ানগঞ্জ। 1887 সালের বন্যায় এই ভূমিকম্পে যেটা হয়েছিল, এই জায়গাটার নাম লিখে রাখেন, এটার নাম হলো দেওয়ানগঞ্জ। এই দেওয়ানগঞ্জে হলো ব্রহ্মপুত্রের শাখা বের হয়েছে, যেটার নাম হলো যমুনা, ব্রহ্মপুত্রের শাখা যমুনা। ওকে, এটা ক্লিয়ার হলে নেক্সট প্রশ্নে চলে যাই। যমুনার উপনদী কোনটি? এটা দেখেন, তিস্তা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, কোনটা হয়? তিস্তা, তিস্তা যমুনার উপনদী, যমুনার উপনদী। ওকে, একেবারে সহজ প্রশ্ন, এখন তো সব ইসের মতো সহজ লাগবে আপনাদের কাছে। নেক্সট প্রশ্নে চলে যাই। ধলেশ্বরী কোন নদীর শাখা নদী? ধলেশ্বরী কার শাখা নদী? ধলেশ্বরী। ওকে, আপনারা পারছেন, এখন আর ভাল লাগে না, পারলে আর ভাল লাগে, পারলে তো আর ভাল লাগে না, পারলে আমি পড়াবো কি, সব তো আপনারা পারেনি। দ্বিতীয় প্রশ্নে আসেন। সুরমা ও কুশিয়ারা এই দুটি নদীর মিলিত স্রোতের নাম কি? সুরমা ও কুশিয়ারা এই দুটি নদীর মিলিত স্রোতের নাম কি? মেঘনা না? সুরমা এবং কুশিয়ারা এদের মিলিত স্রোতের নাম কি? মেঘনা না? নেক্সট প্রশ্নে চলে আসেন। 16 নাম্বার, বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? এইখানে দেখবো কে কে ভুল করেন। আজমিরিগঞ্জে কি মেঘনা নাম ধারণ করেছে? আবার দেখেন প্রশ্নের উত্তর যারা আজমিরিগঞ্জ করছেন, এইখানে কি নাম মেঘনা হয়েছে সুরমা কুশিয়ারা মিলে? প্রশ্নের প্যাটার্ন বোঝার চেষ্টা করেন, আগেই বলছি প্রশ্নের প্যাটার্ন না বুঝে উত্তর করলে দেখবেন যে মিস করে দিয়ে আসছেন, পরীক্ষার হলে এসে বলবেন স্যার আমরা 75 শিওর চাকরি, বাট মিলানোর পরে এক এক ঘন্টা যাবে আর 2 করে নাম্বার কমবে, এবং দুপুরবেলা পরীক্ষা দিয়ে আসলে রাতের বেলায় দেখবেন যে 20টা কোশ্চেন নাই হয়ে গেছে। ইজি কোশ্চেন, পারা কোশ্চেন শুধু মাথা না খাটানোর কারণে নাই হয়ে যাবে। এইখানে বলছে কি মেঘনা নাম ধারণ একটা শব্দ আছে, মেঘনা নাম ধারণ কি এইখানে করছে? আজমিরিগঞ্জে কি মেঘনা নাম ধারণ করছে? মেঘনা নাম ধারণ করছে আজমিরিগঞ্জে, নাম ধারণ করছে এসে 2 নদী সুরমা কুশিয়ারা, এইখানে এদের নাম ছিল কালনী, এবং এই কালনী যখন সামনে আসছে এই দিক থেকে আসা পুরাতন ব্রহ্মপুত্রের শাখা, তার সাথে মিলিত হয়েছে ভৈরব বাজারে, এবং এই ভৈরব বাজারে মেঘনা নাম ধারণ করে নিচের দিকে রওনা দিছে সে পদ্মার সাথে দেখা করতে, তাই না? কথা তো এই ছিল, ভুল ভাল উত্তর দিলে হবে এতক্ষণ পরে। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদী নিচের কোথায় একত্রে মিলিত হয়? পদ্মা, মেঘনা কোথায় মিলিত হয়েছে? 17 খ, 17 খ চাঁদপুর। আরো বাকিরা উত্তর করেন, বাকিরা উত্তর করে ভুল হলেও এটার সুযোগ থাকে। 16 নম্বর প্রশ্নের উত্তর আছে কি? 16 নম্বর থাকবে না কেন? আজমিরিগঞ্জ। ও, এইখানে প্রশ্নের উত্তরে ভুল আছে, দেখেন ভালো কথা মনে করছেন, এটা কিন্তু ভৈরব বাজার, আজমিরিগঞ্জ না, ভৈরব বাজার। কিশোরগঞ্জের ভৈরব বাজারে নদীর নামটা পরিবর্তন হয়। এই হলো ব্যাপার। তাহলে এইটা কি ছিল? এটা ছিল চাঁদপুর, উত্তর আমরা করে দিলাম। তো এই প্রশ্নটার উত্তর ছিল বাঙালি ও যমুনা নদীর সংযোগ স্থল। এইটা আমি একবার একটু দেখিয়ে দিয়ে আসি, কারণ এইটা এইখানে দেখাইনি। বাঙালি ও যমুনা নদী, বাঙালি নদী এইখানে উৎপত্তি হয়ে সামনে এগিয়ে এসে যমুনার সাথে মিশেছে। এই জায়গাটা হলো বগুড়া, বগুড়ায়
বাঙালি ও যমুনা নদী দুইটা একবারে এসে মিশেছে। বগুড়ায় বাঙালি ও যমুনা নদী দুইটা একবারে মিশেছে। তো এইটার আমরা দেখবো না। লাস্ট কোশ্চেন 19 নাম্বার কি হবে? ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত? একটু আগেই বলছিলাম কুমিল্লার দুঃখ বলা হয় তিতাস নদীকে। তিতাস যদি বলি, কুমিল্লার দুঃখ হলো তিতাস না গোমতী? বলেন। কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। আর তিতাস একটি নদীর নাম, এটা কার লেখা ছিল? নদী নিয়ে কিন্তু অনেকগুলো আছে, কর্ণফুলী ওইটা নিয়ে একটা উপন্যাস আছে, এরপরে এই তিতাস নিয়ে উপন্যাস আছে, এরপরে আমাদের কি বলে কীর্তনখোলা নদীর নামে উপন্যাস আছে, কপোতাক্ষ নদের ব্যাপারে মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন ওনার সাহিত্যকর্ম, এরকম আরো অনেকগুলো আছে। সব একদিন পড়াবো ইনশাল্লাহ যদি আরো সময় পাই। এবং স্পেসিফিক করে এখন থেকে জেনারেল নলেজের ক্লাসগুলো এরকমই হবে। এই সেশনটায় এক একদিন এক একটা টপিকের একেবারে পূর্ণাঙ্গ বিস্তারিত আগামাথা ধুল ছাড়িয়ে দেব। যেখানে 2 ঘন্টায় আমরা পড়েছি, এর সাথে এরকম আরো 10টা টপিক বা 15টা টপিক, এইখানে 2 ঘন্টা বসে শুধু একটা টপিক পড়বে স্পেসিফিক। এই জন্য এটার নাম হয়েছে বেসিক টু অ্যাডভান্স। তো আসেন, এটার উত্তর ছিল তিতাস নদী। তিতাস আমি একটু দেখিয়ে আসি, যারা ভুল উত্তর করছেন তাদের জন্য শেষবারের মতো। তিতাস এটা হলো উপরে বিবাড়িয়া আর নিচে হলো কুমিল্লা। বক, উপরে ব নিচে ক, বক। তো বকে আছে তিতাস আর নিচে আছে গোমতী। তিতাস এবং গোমতী নদী। শুভকামনা রইল, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।